হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট গরমে না সকাল থেকে মাথা পুরো জাম হয়ে আছে, জানো তো। একদম ভালোই লাগছে না আজকে। মানে এমনি শারীরিক কোনো অসুস্থতা না, সব ঠিক আছে, বাট এত গরমে না মানে পাচ্ছি না, জাস্ট একদম মাথাটা না ধরে গেছে সকাল থেকে। একদম ভালোই লাগছিল না। অনেক বেলা অবধি আমি এখানে বসেই ছিলাম, তারপরে গিয়ে আজকে শুধু আলু সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর একটা বেগুন ভাজা এই করেছি। মানে সবই একবারে প্রেশারে সেদ্ধ হয়ে গেছে। মানে আর একদম পারা যাচ্ছে না, এত গরম। পাখা চলছে, বাট পাখা চলাতেও এনাফ হচ্ছে না, জানো তো। মাথাটা পুরো জাম হয়ে আছে, যে কারণে আজকে ভিডিওটা অনও করিনি। আর একদম মানে ভালোই লাগছে না। হয় না এক একদিন দেখবে ঠিক সেই জুতটা নেই, যে মানে একটা জোশ নিয়ে আরম্ভ করব। তো আজকে এই ম্যাগি করে নিয়েছি। রোজ রোজ ফল খাই তো আর ভাল লাগছে না, একঘেয়ে হয়ে গেছে। তো আজকে একটু ম্যাগি করেছি, একটু ডিম মানে আগে ভেজে তার উপরেই ম্যাগিটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কি বলে, হ্যাঁ, আজকে আর এমনি কিছু দেখানোর মতো নেই, আর ইচ্ছেও করছে না খুব একটা। তো আমার অনেকগুলো কমেন্ট জমে আছে, যে তার মধ্যে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দেবো আজকে। ভাবলাম যে বসে বসে সেই প্রশ্নগুলোর উত্তরই দিই। এমনি কোনো নেগেটিভ কোনো কমেন্ট না, বাট অনেকের অনেক কিছু জিজ্ঞাসা আছে। সেদিনে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যে ডিস্টেন্স মেনটেন করলেই মানে রিলেশনটা ভালো থাকে, তার উপর বেস করেই অনেকগুলো প্রশ্ন এসছে, এবং সেটা ডিসকাস করতেও বলা হয়েছে। তো আমি অবশ্যই সেইগুলোই আজকে বলবো। আর সোহিনী কয়েকটা জিনিস দিয়ে গেছে, সেগুলো নেক্সট ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর একদম মানে পাচ্ছিই না, ভালোই লাগছে না, জানো তো। এই বসে বসে ঠিক আছে আর কি। তো সেটাও শেয়ার করে দেবো। আর সোহিনীকে আমি একটা গিফট করেছি, সেটা আর দেখাইনি, মানে নিজে কি জাহির করে দেখাবো বলো। এমনি একটা কুর্তি আমার ওর জন্য পছন্দ হয়েছিল, 3 পিস সেট। তো সেটা আমি দিয়েছি ওকে। ও কোনো দিন যদি পরে আমাকে ছবি পাঠায়, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো চলো এখন খাই আগে। আমার বাথরুম পরিষ্কার করতে লোক এসে গেছে। তো এখন আগে খাওয়াটা শেষ করি, তারপরে এসে বসে নিশ্চিন্তে তোমাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দেবো। আর তার আগে চেষ্টা করব চানটা সেরে নিতে, জানো তো। প্রচণ্ড গরম হচ্ছে, তো মানে চোখ নাক দিয়ে জল পড়ছে, কীরকম একটা যেন ভালোই লাগছে না, মানে এনার্জি লেভেলটা ডাউন আছে। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আসছি। ঝাল ঝাল ম্যাগি বেশ ভালো লাগছে, জানো তো। রোজ রোজ এই ফ্রুটস খাই তো, আর একদম ভালো লাগছে না, অরুচি টাইপের হয়ে গেছে। ওই জন্য দেখো তরমুজ এইটুকুনি আছে, ফলমূল প্রায় শেষের দিকে, লিচুও বোধহয় 3-4টে আছে, তালশাঁসও 2টো আছে। আমি আর আজকে আনতেও দিইনি, একঘেয়ে হয়ে গেছে বড্ড। আর আজকে এইটা ঝাল ঝাল বেশ ভালো লাগছে। চান টান করে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে, আর এই কোয়েশ্চেনগুলো হাতে নিয়ে। ম্যাগুর খাবারটা রেডি করে ঠান্ডা হতে দিয়েছি। আমার কোয়েশ্চেনের উত্তর কমপ্লিট হয়ে গেলে তবে ওকে খেতে দেবো। আর আজকে বোধহয় তোমাদের সে মানে বলা হয়নি যে আজকে কিন্তু 9th of June, আর এখন বাজে 11:15। তখন ব্রেকফাস্ট করতে করতে কথার পিঠে কথা এসে গেছে, তাই জন্য আর মনে হয় বলা হয়নি। তো যাই হোক, বেশ অনেকগুলো প্রশ্ন আছে। আমি কে লিখেছে সেটা অনেক ক্ষেত্রেই বলবো না, কেননা প্রাইভেসির কারণে। জানি না তাদের সেই কোয়েশ্চেনগুলোর সঙ্গে নামটা বললে তাদের আবার মানে সংসারে কোনো অশান্তি হবে কি হবে না, তাই জন্যে আমি সেই কথা চিন্তা করে নামটা বলছি না। বাট নিশ্চয়ই তারা নিজেরা কোয়েশ্চেনটা শুনলে চিনতেই পারবে যে কার লেখা। একদম নাম্বার 1 যে কোয়েশ্চেনটা আমার হাতে আছে, যদিও যে লিখেছে তার লেখাটা একটু অস্পষ্ট, মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা করে ফুল স্টপ আছে। তো একটু লেখার সময় যদি মানে লেখা হয়ে যাওয়ার পর নিজেরা একটু পড়ো, তাহলে দেখবে যে তুমি কি ভালোভাবে পড়তে পারছো। এবার যে লোকটাকে দিচ্ছ, মানে যে মানুষটাকে পড়তে দিচ্ছ, সে কি করে পড়বে। আর একটি ছেলে একটি মেয়ে, এবং 4 বছর হলো ছেলের বিয়ে হয়ে গেছে, এবং বউ ভীষণ ঝগড়ুটি, মানে 2-4 দিনের জন্য এলেও সব সময় ঝগড়া না করলে তার ভাত হজম হয় না। আর ছেলেও একেবারে পাল্টে গেছে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে ফোনেও আজকাল যোগাযোগও রাখে না, শুধু তার নজর হচ্ছে বোধহয় বাড়ি সম্পত্তি এইসবের ওপর। তো বয়স হলে কি হবে না হবে, এখনও ওনারা নিজেদের ওপরই ডিপেন্ডেন্ট আছেন, নিজেদের ব্যবস্থা নিজেরা করে নিচ্ছেন। বাট পরবর্তীকালে বয়স হলে কি করবেন,
সেটা তো একটা টেনশন নিশ্চয়ই ওনাদের হচ্ছে। তো যাই হোক, মেয়ে সেখানে সান্ত্বনা দিয়েছে যে তোমাদের তো দুটো সন্তান, আমি আছি, আমি তোমাদের দেখভাল করব। এটা শুনে খুবই ভালো লাগলো। এবং ইউজুয়ালি মেয়েরা কিন্তু বিট্রেটা খুব কম ক্ষেত্রে করে, বেশিরভাগ মেয়েই কিন্তু বিট্রে করে না, বেশিরভাগ মেয়েই কিন্তু মা বাবাকে দেখে। এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার, এক্সেপশন তো থাকেই, কিন্তু আমি এক্সেপশনের কথা যাচ্ছি না, বাট ইন জেনারেল যেটা দেখা যায় সেটাই বলছি। এবার উনি লিখেছেন যে আমি কি করব বলো। দেখো, মানে দিদি বলেই সম্বোধন করছি, যে তোমার মেয়ে যখন তোমাকে এতটা মানে ভরসা দিয়েছে যে সে আছে তোমাদের জন্যে, তাহলে আমার মনে হয় যে ছেলের জন্যে আর বেশি মন ছটফট করিয়ে বা তার আশায় বসে থাকার আমার মনে হয় কোনো দরকার নেই বা উচিতও নয়। কেননা নিজের রেসপেক্টটাও রাখা দরকার। সে যখন তোমাদের কোনো খেয়াল খবর নিচ্ছে না, সে যখন তোমাদের কোনো রকম মানে কেয়ার করছে না, এবং সে যখন একেবারে পাল্টেই গেছে, তখন একটু স্পেস দিয়ে দাও, তাকেও তার বইয়ের সঙ্গেই থাকতে দাও, তাদের জীবন আলাদা যেরকম চলছে সেরকমভাবেই চলতে দাও। মাঝখানে আর ঢোকার কোনো দরকার নেই। তোমার সত্যি তো দুটো সন্তান, মানে আরেকটা মেয়ে তো রয়েছে, এবং মেয়ে যখন এতটাই তোমাদেরকে ভরসা দিচ্ছে এবং সে দেখবে বলছে, তখন আমার মনে হয় সম্পর্কটা মেয়ের সঙ্গেই জোরদার করা উচিত, এবং মেয়ের সঙ্গেই এটা মেনটেন হবেও। আর সম্পত্তির কথা যদি বলি তাহলে বলবো যে দেখো, আমার মনে হয় এখনো হয়তো টু আর্লি। যদি তোমরা সেটা মনে করো তাহলে ভবিষ্যতে দেখবে যে সিনারিওটা পাল্টে গেল কি পাল্টে গেল না। যদি দেখো যে না, ছেলে ঠিক সেমভাবেই দূরে দূরেই রয়েছে এবং তোমাদের কোনো খোঁজখবরও নিচ্ছে না বা কেয়ারও নিচ্ছে না, তাহলে কিন্তু সম্পত্তিটা পুরোপুরি তোমরা চাইলে মেয়ের নামে করে দিতেই পারো। আর দ্বিতীয়ত, যদি মনে করো যে এখন থেকে তোমরা কোনো উইল তৈরি করে রাখতে চাও, তাহলেও কিন্তু উইল তৈরি করে রাখতে পারো যে মেয়ের নামেই পুরো সম্পত্তি হবে, এবং এই ব্যাপারটাও লিখে রাখতে পারো যে যে কোনো সময় তোমরা কিন্তু এই উইলটা চেঞ্জ করতে পারো, বাট তোমাদের ছাড়া এই উইল কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু লেখাই যায়, এবং আমি জেনে শুনেই এটা তোমাকে এই ইনফরমেশনটা দিলাম। তো এবার চয়েস তোমাদের অবশ্যই, যে তোমরা এখন থেকে উইল তৈরি করে রাখবে নাকি ওয়েট করে ভবিষ্যতে দেখবে যে ছবিটা কি দাঁড়ায়, তখন তারপর ডিসিশনটা নেবে। সেটা নিশ্চয়ই তোমাদেরকেই একটু চিন্তাভাবনা করে নিতে হবে। তো এই গেল একটা কোয়েশ্চেনের উত্তর। আশা করি কিছুটা হলেও তোমাকে উত্তরটা দিতে পেরেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আর একজন লিখেছে, এটা আমি নাম পড়ছি কেননা এটা একদম মানে খোলামেলা প্রশ্ন, কোনো প্রাইভেট কোনো ব্যাপার নিয়ে নয়। এটা লিখেছে উজানি দাশগুপ্তা। এবার তার কোয়েশ্চেন হচ্ছে, মুন, এখনকার ছেলেমেয়েরা নিজের মাকেও কথা শোনাতে ছাড়ে না গো। এটা নিয়ে কিছু বলতে। দেখো, এটা নিয়ে আমি বলবো যে মাকে কথা শোনাতে ছাড়ে না কোন বয়সে এসে। এতদিন সে যখন বাচ্চা ছিল, সে যখন মায়ের তত্ত্বাবধানে ছিল বা মায়ের পুরোপুরি আন্ডারে বা কন্ট্রোলে বড় হচ্ছিল, তখনও যদি সে এই রকম বিহেভিয়ার দেখাতো, তখন কি সেই বিহেভিয়ারটাকে কন্ট্রোল করা হয়েছে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। অনেক জায়গায়, অনেক বাড়িতে আমি দেখেছি ছেলেমেয়েরা, ধরো টিনেজার, এই 9-10-এ পড়ে, তারা কিন্তু তার মাকে অশ্রদ্ধা করে কথা বলে। মানে সামান্য একটা খেতে ডাকলো, এই যাও তো, ছাড়ো তো, ও দেখা যাবে, ছাড়ো তো, তুমি নিজে খেয়ে নাও, আমার জন্য চিন্তা করতে হবে না, এক কথা বারবার কানের কাছে বলবে না, ইত্যাদি ইত্যাদি। এই তাদের ল্যাঙ্গুয়েজ এবং এই তাদের টোন হয়। এবং সেই সময় সেই মাটি তার কিন্তু যোগ্য প্রতিবাদ করে না এবং যোগ্য শিক্ষাটা দেয় না। তখন সেই মাটি চলে আসে বা বলে, বাবা এরম করে কথা বলছিস কেন রে, হয়ে গেল। দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ টিচিং আ গার্ল চাইল্ড অর আ বয় চাইল্ড, যে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তোমার এখন যদি টাইম না হয় খেতে আসার, সেটাও কিন্তু ভালোভাবে বলতে হয়। এই শিক্ষাটা কিন্তু অনেক ছোটোর থেকেই তাকে গাইড করতে হয়, ছোটোর থেকেই তাকে বুঝিয়ে দিতে হয়, ছোটোর থেকেই তাকে সেইটা মাথায় ঢোকাতে হয়
যে সে যেভাবে হোক যে কোনো টোনে তার মা বা বাবার সঙ্গে কথা বলবে এবং সেটা হাসির ছলে আমরা নিয়ে নেব এবং অ্যাকসেপ্ট করে নেব তখনকার মতো, এটাই মাথায় রেখে যে তারা বাচ্চা, ও বাচ্চা তো ও ঠিক আছে, হেসে উড়িয়ে দিলাম না। এই জিনিসটাই কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকে এবং সেটাই পরবর্তীকালে যখন সে একটা পরিপক্ক অ্যাডাল্ট হয়ে যায় তখন সে সেই জিনিসটাকেই রিপিট করতে থাকে এবং তখন মা বাবা খুব ইনসিকিওর ফিল করে এবং মা বাবার সেটা মনে চট করে লেগে যায়, দুঃখ লাগে, রেসপেক্টে লাগে। এইগুলো তখন হয়, এইগুলো অনেক আগে হওয়ার কথা। যখনই সেই বাচ্চাটি, একটা ক্লাস 9-10-এর ছেলে বা মেয়েও কিন্তু বাচ্চা, একটা বাচ্চা যখন ছোটোবেলাতেই টেস্ট করার জন্য কিছু একটু এগোয়, তখনই সেটা যদি সঠিক বলে মনে না হয় তখনই তার সেই রাস্তাটা কেটে দেওয়া উচিত এবং তাকে বুঝিয়ে দেওয়া উচিত দিস ইজ নট রাইট। এই কথাটা তাকে বুঝিয়ে দেওয়া উচিত দেন অ্যান্ড দেন। বেশিরভাগ বাবা মারা বাচ্চা, ও গায়ে মাখলাম না, হেসে উড়িয়ে দিলাম, কিংবা কি যে বলছে এই ইত্যাদি বলে ব্যাপারটাকে সাইড করে দেয়, ভাবে বড় হলে ঠিক হয়ে যাবে। কোনো দিনই নয়। ছোটবেলায় যে জিনিসটা তুমি শেখাতে পারোনি সেইটা কিন্তু বড় হয়েও আর শেখাতে পারবে না। একটা টাইমের পর আর কিন্তু তাকে জ্ঞান দেওয়া বা শেখানো বা তার রাস্তা আটকে দেওয়ার আর সময় থাকে না। যা করবে আগে করবে। তো এই ফাঁকগুলো থেকে যায়, খামতিগুলো থেকে যায়, যে কারণেই সেই বাচ্চাটি যখন বড় হয়ে যায় সে জানে এরকমভাবে তো ছোটোবেলাতেও আমি কথা বলে এসেছি, দিস ইজ নর্মাল, তাই জন্যে আমি আজকেও এরমভাবেই একটা হ্যাটা মেরে দিলাম। এবং সে তখন আরও বেশি হ্যাটা মারতে থাকে, কেননা জানে বাবা মার বয়স হচ্ছে, বাবা মা ক্রমশ ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে, কাজী তার আপার হ্যান্ডের ব্যাপারটা বেড়ে যায় এবং সে তখন তার ভয়েসটা, তার টোনটাকে আরও বেশি হার্শ করতে থাকে, যেটা খুব পেনফুল হয়ে যায় মা বা বাবার কাছে। আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। অনেক বাবা মাই আছে যাদের বাচ্চারা এখনো ছোট। আমি বলবো অলওয়েজ মেক শিওর যে সে কি শিখছে। আজকে যেটা শিখবে, আজকে যেটা জানবে যে এখানে আমার বর্ডার লাইন টানা আছে, সে কিন্তু ভবিষ্যতেও সেটা তার মাথায় রাখবে, তার মাথার মধ্যে, মনের মধ্যে গেঁথে যাবে। সে কিন্তু টোনটা পাল্টানোর আগে দুবার চিন্তা করবে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। চিন্তা করে দেখো তোমরা সবাই, অনেকেরই বাচ্চারা ছোট, যে আমি ঠিক বললাম কিনা। আর একজন লিখেছে মৌসুমী ব্যানার্জি, ছেলের বউ সম্পর্কে বললে বুঝলাম, জামাই সম্পর্কেও কিছু বলো। আমি অনেক ফ্যামিলি দেখেছি জামাই পেয়েছে না জানি হাতে চাঁদ পেয়েছে এমন বিহেভিয়ার করেছে, পরে দেখা গেছে সেই জামাই পথে বসিয়ে দিয়েছে। আর বিয়ের পর মেয়েটি সে নিজেও ওয়ার্কিং ওমেন, হাজব্যান্ড ভুল করছে জেনেও হাজব্যান্ড সাপোর্ট করে গেছে। আমার নিজের এক্সপিরিয়েন্স বেশ কয়েকটা ফ্যামিলিতে দেখেছি, যদি এটা নিয়ে ব্লগে বলো ভালো লাগবে। এটা কি লিখেছে? আর বিয়ের পর মেয়েটি সে নিজেও ওয়ার্কিং ওমেন, হাজব্যান্ড ভুল করছে জেনেও হাজব্যান্ড সাপোর্ট করে গেছে। এই পোর্শনটা বুঝতে পারলাম না, যাই হোক। হ্যাঁ, ছেলের বউ সম্বন্ধে বলেছি কেননা সেই টপিকটা অ্যাকচুয়ালি ওরকমই ছিল। আমি পার্টিকুলার কোনো ফেভারে কথা বলিনি যে আজকে আমি ছেলের বউ নিয়েই কথা বলবো বা জামাইদের নিয়ে কথা বলবো না, ওটা কিন্তু আমার মাথায় ছিল না, বা ওটা আমার কন্টেন্ট ছিল না, বা ওটা আমার মানে টপিক অফ আলোচনা ছিল না। আমি এই ব্যাপারে একটা জিনিস আর্টিকেল পড়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেটা আনফর্চুনেটলি বা ফরচুনেটলি বলো, মানে টপিকটা ছেলেদের নিয়েই হয়ে গেছে। তবে এমনও না যে জামাইদের নিয়ে বলবো না বা কিছু। হ্যাঁ, অনেক ফ্যামিলিতেই আছে জামাইকে হাতে পেয়ে হাতের চাঁদ পায় মনে করে এবং জামাইকে অতিরিক্ত খোসামদও করতে থাকে, কেননা তারা অনেক বাবা মা, মানে মেয়ের বাবা মা মনে করে যে মেয়ে আমার জামাইয়ের আন্ডারে আছে, জামাইয়ের হেফাজতে আছে, জামাইকে যদি খুব ভালো করে খোসামদ করে খাতির যত্ন করে রাখা হয় তাহলে হয়তো আমার মেয়েও খুব ভালো থাকবে। সেটা আদবে কিন্তু কখনো হয় না, কেননা মানুষের ক্যারেক্টারিস্টিক বা মানুষের নেচারকে কখনো খোসামদ দিয়ে চেঞ্জ করা যায় না।
সে মানুষটা যেরম সে সেরমই থাকবে। সে যদি খুব ভালো হয়, সে যদি শ্বশুরবাড়ির থেকে খোশামোদ নাও পায় বা আদর যত্ন নাও পায়, সে কিন্তু ভালোই থাকবে। আর সে যদি শয়তান পাটি হয়, তাহলে কিন্তু মেয়ের বাড়ির লোক যতই খোশামোদ করুক না কেন, যতই জিনিসপত্র দিয়ে থুয়ে তাকে মানে মাথায় করে রাখুক না কেন, তার কিন্তু সেই শয়তানি যাবে না। তো এটা বাস্তব কথা। তো হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে জামাইকে খুব বেশি মাথায় তুলে রাখা হয়, বাট জামাই পরে সেই সম্মানটা দেয় না। ওই তো বললাম না, তার ক্যারেক্টারিস্টিকটা যদি ঠিক না থাকে তাহলে এইগুলো কোনো কাজই হবে না। আর জামাই বলেই তাকে যে বিশাল একটা এক্সট্রা কিছু ফেভার করতে হবে, আমার তো সেটা কোনো মনে হয় না। কেননা মেয়ে তার কাছে গেছে, তাই জন্যে জামাইকে আমি বিশাল ফেভার করব। জামাইয়ের ঘরেও তো আমার মেয়ে গেছে, তো সেই ছেলের বাড়ির লোকজনও কি আমার মেয়েকে মাথায় করে রাখছে, সেটা অবশ্যই আমার দেখার বিষয়। সেটা অবশ্যই আমার দেখার বিষয়। একতরফা কোনো জিনিস হয় না। আমি যেরকম একটি ছেলেকে জামাই হিসেবে পেলাম, আমি আমার কথা না, মানে জাস্ট বলছি আর কি, আমি 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 একটা মানে মেয়ের মা হয়ে যেরকম আমি একটি ছেলেকে পেলাম জামাই হিসেবে, সেও তো আমার মেয়েটিকে পেয়েছে। আমার মেয়েটিরও তো দাম আছে একটা, তাই না? আমার মেয়েটিও তো খেলনা নয়। তো আমার মেয়ে কি সেই আদর যত্নটা জামাইয়ের বাড়ির থেকে পাচ্ছে, সেটা অবশ্যই আমি দেখব। এমন নয় যে আমার মেয়ে সেখানে লাঞ্ছিত হচ্ছে বা কষ্ট পাচ্ছে আর আমি আমার জামাইকে খোশামত করে করে মাথায় তুলে রাখছি এটাই চিন্তা করে যে সে আমার মেয়েকে ভালো রাখবে বা আমাকে ভবিষ্যতে দেখবে, তার জন্যে তাকে এক্সট্রা খোশামত করব, একেবারেই নয়। একেবারেই নয়। নিজের রেসপেক্ট নিজের কাছে, সে জামাই হোক আর যেই হোক। কেননা আমি যেরকম তাকে পেয়েছি, তার বাড়ির লোক বা সেও কিন্তু আমার মেয়েটিকে পেয়েছে। সে যে মেয়েটিও কিন্তু একদিন আমার রাজকন্যা ছিল, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি মেয়ের বাড়ির যারা আত্মীয় স্বজন বা মেয়ের বাবা মা যারা আছে তাদেরকেও বলবো যে অহেতুক জামাইকে মাথায় তুলে রাখার কিন্তু কোনো মানে হয় না। নিজের রেসপেক্ট নিজের কাছে, যতটুকু না করলে নয় সেই মতোই করা উচিত। এবং হ্যাঁ, তো মানে তোমার মেয়ের সেই বাড়িতে যতখানি রেসপেক্ট আছে, যতখানি ওয়েটেজ আছে, তোমার কাছেও কিন্তু সেই ছেলেটিরও ততটাই ওয়েটেজ থাকবে, ততটাই রেসপেক্ট থাকা উচিত, তার বেশি নয়। তো এটারও উত্তর আশা করি পেয়ে গেছো। আচ্ছা, আর একটা দেখছি। আচ্ছা, এটা আরেকজন লিখেছে, গুলশানা হোসেন, হয়তো নামটা গুলশানারা হোসেন, এরকম একজন, হয়তো আমি নামটা ভুল বলছি, আই এম ভেরি সরি। তার বক্তব্য হচ্ছে, আমি কখনো সখনো আপনার চ্যানেল দেখি, হালফিলে মনে হয় আপনার মেয়ে অ্যাব্রড গেছে। যাই হোক, একটা কিউরিয়াসিটি জানার দিদি, এইভাবে একা বাকি লাইফটা কিভাবে কাটাবার প্রোগ্রাম করেছেন? বেসিক্যালি একা থাকার অনেক চ্যালেঞ্জেস আছে, ফাইন্যান্সিয়াল তো রয়েছে, কিভাবে অ্যাডভার্সিটিগুলো হ্যান্ডেল করার চিন্তা, একটু যদি শেয়ার করুন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আমার মেয়ে অ্যাব্রড গেছে। আর দেখো, আমার এখনো অবধি একটা মাস মাত্র কেটেছে যে গুড্ডি বাইরে চলে গেছে, আমি একা লাইফ কাটাচ্ছি। এখনো অবধি আমি এতটা দূর অবধি চিন্তা করিনি যে আমি বাকি জীবনটা এখানেই একা কাটাবো, না কোথায় যাব, কি করব না করব, সেটা এখনও দেখার বিষয় আছে। এবং অনেকটা টাইমও সামনে আছে, অনেক কিছু এখনও আনপ্ল্যান্ড, আনডিসাইডেড, যে কারণে এক্ষুনি আমি অনেক দূরের কথাটা শেয়ার করতে পারছি না বা চিন্তার মধ্যেও আনিনি। একা থাকার চ্যালেঞ্জ একটাই আমার মনে হয় যে একাকিত্ব। তাও আমি নিজেকে অনেকভাবে বিজি রাখার চেষ্টা করি। আমার ফ্যাব্রিকের কাজ আছে, আমার দুটো ভিডিও আমি পাবলিশ করি এবং দুটো ভিডিওর পেছনে অনেকটা কাজ আছে, অনেকটা টাইম তাতে স্পেন্ড করতে হয়। তারপরে আমার ছোট মেয়ে আমার সঙ্গে রয়েছে, তার পেছনেও অনেকটা টাইম আমি দিই। তারপর টুকটাক তোমাদের সঙ্গে, মানে আমার পরিবারের সবার সঙ্গে হোয়াটসঅ্যাপে থাকি, ফোনে থাকি, এইভাবে আমার অনেকটা টাইম কাটে। এবং অবশ্যই তার সঙ্গে যেটা আমার ভীষণভাবে সময় কাটে সেটা হচ্ছে আমি গুড্ডির সঙ্গে অল টাইম কন্ট্যাক্টে থাকি।
যতক্ষণ না ও ঘুমিয়ে পড়ছে না বা আমি ঘুমিয়ে পড়ছি না, মোটামুটি আমরা মা মেয়ে কিন্তু ভীষণভাবে কানেক্টেড। আর ভবিষ্যতের প্ল্যান যেরকম আমার ভবিষ্যতে লেখা আছে সেই মতোই নিশ্চয়ই হবে। আমি এখনো অবধি সেটা নিয়ে কিছু ফাইনাল নিজেই জানি না বা চিন্তাও করিনি বা এত দূর অবধি দেখিনি। তো এখন থেকে আমি ভবিষ্যতে কি হবে, কি করব না করব সেটা জানি না নিজেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ডেলি বেসিসে বাঁচি, ডেলি বেসিসে চলি। আমার আজকের দিনটাই হচ্ছে আমার মেন ফোকাস। আজকের দিনটা কাটলে কালকে ভোর হলে আমি যখন চোখ খুলে তাকাবো তখন আবার কালকের দিনটা নিয়ে চিন্তা করব এবং কালকের দিনটা তখন আমার ফোকাসে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে চন্দ্রিমা চ্যাটার্জি। চন্দ্রিমা চ্যাটার্জি লিখেছে, এখন ছেলে মেয়েদের বিয়ের কোনো তাড়া নেই, ইচ্ছেও নেই, কেন? এই বিষয় নিয়ে আলোচনা করতে বলেছে। আচ্ছা, দেখো, এখনকার নিউ জেনারেশন প্রথম কথা। দ্বিতীয় কথা, এখনকার ছেলেমেয়েরা ভীষণভাবে ক্যারিয়ারিস্টিক। তাদের ক্যারিয়ারটা এখন অনেক আগে, রাদার দ্যান বিয়ে করে একটা সংসারের মধ্যে জড়িয়ে পড়া। তারা এখন নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে বেশি নজর দিচ্ছে। বেশি লেখাপড়া করব, বেশি এডুকেটেড হব, বেশি রোজগার করব, বড় বড় চাকরিতে যাব, ভালো পোস্টে যাব, এই সব দিকেই কিন্তু এখনকার ছেলে মেয়েদের বেশি ধ্যান, রাদার দ্যান বাড়িতে একটা মানে সংসারে ঢুকে পড়বো, বিয়ে করব, বাচ্চা কাচ্চা নিয়ে একটা গেঁজিয়ে যাব, এই ব্যাপারটাতে তারা আর ইন্টারেস্টেড হচ্ছে না। সেটা কিছুটা বলতে পারো জেনারেশন গ্যাপ, কিছুটা যুগের হাওয়া বলতেই পারো। আর দ্বিতীয়ত, অবশ্যই এখনকার ছেলেমেয়েরা তাদের আগের জেনারেশনের ব্যাপার স্যাপারগুলো যত দেখছে, যত তারা শুনছে, অভিজ্ঞতা তাদের অনেক বাড়ছে এবং তারা ততটাই নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। কেননা মেনলি দেখো, আগেকার দিনে আমরা আমাদের বাবা মাকে কিন্তু কোনোদিনই এই ডিভোর্স বা সেপারেশন বা ইত্যাদি ঝগড়া ঝাঁটি অমুক তমুক এইসব কিন্তু হতে কখনো দেখিও নি এবং এতটা কিন্তু আমরা ওয়াকিবহল ছিলাম না, জানতামও না। তো আমাদের ব্রেন ওয়ার্কটা ওই রকমভাবে তৈরিও হয়নি। তারপরে আমরা সংসারে গিয়ে অনেক কিছু ফেস করেছি, অনেক রকম মানে ঘটনাচক্রে অনেক কিছু ঘটেছে ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের চোখ কানগুলো ফুটেছে, কিন্তু আমাদের পরের জেনারেশন তাদের কিন্তু এতটা ওয়েট করতে হয়নি। তারা কিন্তু অনেক আগের থেকেই, অনেক শিশু বয়স থেকেই তারা এই ব্যাপারটা জেনে গেছে এবং এই ব্যাপারটা দেখছে যে বাবা মা সেপারেশন, বাবা মা ডিভোর্সড, বাবা মা কথা বলে না বা সম্পর্ক ভালো না। এটা কিন্তু তারা অনেক ছোটোর থেকে দেখতে দেখতে বড় হচ্ছে এবং তাদের মধ্যে এটা একটা মানে সজাগ ব্যাপার এসে যাচ্ছে যে ওরে বাবা, বাড়িতে মানে সংসারে ঢোকা মানে বা কারুকে বিয়ে করা মানেই ফাঁসা, পাগল নাকি? তার থেকে বেস্ট হচ্ছে নিজের কেরিয়ার করা, নিজের সব কিছু নিয়ে নিজে জোশে থাকা, তারপর পরে দেখা যাবে খুন। এটা একটা কারণ। আর দ্বিতীয়ত, আমাদের মতো যারা সিঙ্গল মাদার, আমার মনে হয় তারা বেশিরভাগ মায়েরাই তাদের নেক্সট জেনারেশনকে এই শিক্ষাটাই দিয়ে বড় করে যে এই লাইনে না গিয়ে বেস্ট হচ্ছে নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের কেরিয়ার করো, নিজে লেখাপড়া করো, নিজের রাজত্ব তৈরি করো। অ্যাটলিস্ট আমি তো আমার মেয়েকে তাই শিক্ষাই দিয়েছিলাম যে এই লাইনটা আছে, এটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু তার আগের প্রায়োরিটি হচ্ছে নিজের কেরিয়ার তৈরি করা, নিজের জগৎ তৈরি করা এবং 100% নিজের পায়ে দাঁড়ানো, ইন্ডিপেন্ডেন্ট হওয়া। কারুর অধীনে যেন না থাকতে হয়, কারুর কথায় যেন উঠতে বসতে না হয়, নিজের যেন সব কিছু সিকিওর নিজে করে নিতে পারে। সেটা কিন্তু আমি অবশ্যই বলবো আমার মেয়েকে সেই শিক্ষাটা দিয়েই বড় করেছি। তো এই শিক্ষাটা ছোটোর থেকে দিতে দিতে কি হয়েছে, তাদেরও মাথায় একটা ব্রেন ওয়াশ টাইপের হয়ে গেছে, তারাও অনেক সজাগ হয়ে গেছে। তারপরে আরও 5টা বন্ধু বান্ধবের সঙ্গে যখন তারা গল্প করে, তাদেরও গল্প হয় যে এই আমার বাবা মার এই হয়েছে, আমার বাবা মার এই হয়েছে, আমার বাড়িতে আজকে এই ঝগড়া হয়েছে, মা বেরিয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে, মানে ইত্যাদি ইত্যাদি এইসব ঝগড়া, এইসব কাহিনী, এগুলো তো তাদের মধ্যেও ডিসকাশন যখন হয় তখন তারাও খুব কশাস হয়ে যায়। তাদের মধ্যেও এই ব্যাপারটা মানে কেটে যায় যে দূর ওইসব করে ঝামেলা, ওইসব করা মানে একটা বার্ডেন বা একটা ফেঁসে যাওয়া, একটা মানে উটকো ঝামেলার মধ্যে ঢুকে পড়া। তার থেকে ভাই আমি নিজের কেরিয়ার করি, নিজে লেখাপড়া করি, নিজের জগৎটাকে সিকিওর করি, নিজের জোশে থাকি, নিজের জীবন একটা মানে আনন্দে কাটাই। কে আর কার অধীনে শুধু শুধু যেতে চায়? আর যেখানে অধীনে যাওয়াটা একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার, এমনও না যে একেবারে গ্যারান্টিড যে আমি কারুর সঙ্গে ঘরে ঢুকলাম মানেই সেই আমার জীবন একেবারে ফুলে ফলে ভরে উঠলো, সেটা কিন্তু একেবারেই নয়।
ইভেন বিয়ের আগেও একরকম মানে মধুর থাকলেও পরে আবার সেই জিনিসও কিন্তু পাল্টে যায়, সেই পিকচার কিন্তু পাল্টেও যায়। তো যে কারণে এইসবগুলো দেখে টেকে এখনকার ছেলেমেয়েরা অনেক কষাস হয়ে গেছে। কাশ আমাদের যুগের ছেলেমেয়েরা বা আমরাও এরকম চোখ কান যদি ফুটিয়ে দেওয়া হতো আগের থেকে, বা চোখ কান যদি ফোটা থাকতো, তাহলে আমাদেরও জীবনটা অনেক বেটার হতো। আমি এখনকার ছেলেমেয়েদের অলওয়েজ সাপোর্টে যাই যে তারা যেটা করছে ঠিক করছে। বিয়ে করাটা একটা লাস্ট অপশন, আগে নিজেকে দাঁড় করাক, নিজের কেরিয়ার তৈরি করুক, নিজে এনজয় করে লাইফ কাটাক। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এমনি কি আইডি থেকে বোঝা যাচ্ছে না, সে লিখেছে যে এটা দুজনও লিখেছে একই কথা, যে ম্যাগির সব কিছু দেখতে তাদের ভীষণ ভালো লাগে, ম্যাগির মানে অ্যাপিয়ারেন্সটা ভিডিওতে তাদের দেখতে খুব ভালো লাগে, এবং তারা বলছে সারা দিনের ম্যাগির সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করতে। দেখো, এটা কিন্তু যখন ম্যাগি ছোট ছিল তখন কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি এবং দিয়েওছি, তোমরা দেখতে পারো, যে ও সারাদিনে বল খেলছে, এই করছে সেই করছে, আমার ক্যাবিনেটের ভেতর ঢুকছে, আমার র্যাকের মধ্যে ঢুকছে, বিছানায় উঠে খেলা করছে, এইগুলো মানে ওর অ্যাক্টিভিটিসগুলো অনেক ছিল। তখন একটা ভিডিও তৈরি করা সম্ভব হয়েছিল, এবং বেশ বোধহয় 5-6টা ভিডিও আমার শুধু ম্যাগির ওপরে দেওয়া আছে। এবার এখন ওর 4 বছর বয়স হয়ে গেছে, এখন কিন্তু ওর আর কোনো অ্যাক্টিভিটি সেরকম হয় না। এখন মেনলি ও দেখো সেই সকাল থেকে একটুখানি আমার বাথরুম পরিষ্কারের লোক এসছে, তার পেছনে একটুখানি চেঁচিয়েছে, ব্যাস, তারপর থেকে ও কন্টিনিউয়াসলি, ওকে আর দেখা যাচ্ছে না, ও কিন্তু খাটের তলায় ঢুকে বসে আছে, শুয়ে আছে। তো এই খাটের তলায় ঢুকে আছে সেটা আমি অলমোস্ট এভরি ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেইটা নিয়ে পুরো ভিডিওটা করা তো সম্ভব না, আর কোনো অ্যাক্টিভিটি নেই, এসে শুধু একবার খেলো, ব্যাস, সে খাওয়াটাও তোমাদের আমি মাঝে মধ্যেই দেখাই, আর তারপরে ও আবার চলে যায় জল খেয়ে একেবারে খাটের তলায় গিয়ে শুয়ে পড়ে। এসি চালাই তখন আমার বিছনায় গিয়ে শুয়ে পড়ে। এখন ওদের অ্যাডাল্ট একটা বাচ্চার মানে ওদের মেন অ্যাক্টিভিটি হচ্ছে ওরা 16 থেকে 17 ঘন্টা প্রায় ঘুমিয়েই থাকে, শুয়েই থাকে। তো সেই শোয়াটাকে আমি আর কি ভিডিওতে দেখাবো বলো, মানে ভিডিও তৈরি করব যে কোনো অ্যাক্টিভিটি করলে তো তবে দেখাবো। একজন আবার বলেছো যে বাপির সঙ্গে যখন বেরোয় তখন বাপি যদি একটা ভিডিও করে, না সেটা সম্ভব নয়, সেটা সম্ভব না। কেননা বাপির দেখো, বাপি যথেষ্ট বিজি ছেলে, ও ম্যাগিকে নিয়ে যায়, একটা টাইম বাঁধা আছে, সেই টাইমের মধ্যে মেকশিওর করে ওর সব কাজকর্ম যেন হয়ে যায়, এবং ওকে ব্যাক করিয়ে ও ছোটে আরেকজনের কাছে এবং আসেও আরেকজনের কাছ থেকে। তো তাকে আমি এইটা বলতে পারবো না যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগির কাজকর্ম সব ভিডিও ক্যাপচার করো, এটা সম্ভব না। কেননা এই কাজটা আমার পার্সোনাল কাজ, বাপির নয়। তো আমি বাপিকে শুধু এর মধ্যে ইনভলভ করতেও পারবো না, এবং এই আবদারটাও আমি বাপির কাছে রাখতে পারবো না। তো এই হলো ব্যাপার। এখন ম্যাগিকে নিয়ে এখন একটা বড় ভিডিও তৈরি করা, মানে ফুল একটা ভিডিওকে কন্টেন্ট হিসেবে তৈরি করা কিছু নেই, এটা বললে তো হবে না। আর চান করে যখন, তখন অনেকেই বলেছিলে আগে যে ম্যাগি যখন চান করে সেটা তুমি দেখিও, সেটাও দেখানো সম্ভব না। কেননা সেটা দেখানো সম্ভব হয়তো হতো যদি অন্য কেউ এসে আমার ভিডিওটা করতো। আমার তো অন্য কেউ নেই যে ভিডিওটা করে দেবে। এবার ভিডিওটাকে আমি কোথাও একটা যে আমার ট্রাইপডে দাঁড় করাবো, আমার ক্যামেরাটায় জল লেগে গেলে, ফোনটা আমার খারাপ হয়ে গেলে আমি বিপদে পড়বো, সেটা সম্ভব না। কেননা ও চান করতে গিয়ে 1000বার গা এরকম করে ঝাড়ে, আমার ওপরের জিনিসপত্র সব জল লেগে যায়, তা ক্যামেরা তো অলরেডি ভিজেই যাবে, তাই না? তো এই জন্যে এই আশাটা আমার মনে হয় আমি পূরণ করতে কোনোদিনই পারবো না। ওই ম্যাগি যেরকম টুকটাক যেরম করে যখন সামনে পাই সেরকম তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তো এই হলো ব্যাপার। চলো এবার রাখি, ম্যাগিকে খাওয়াবো এখন। তো আজকে ম্যাগির জন্য একটু মাটন আছে, মাছ সেদ্ধ আছে, দেখা যাক মহিলা খায় কিনা, তো তারপরে আসছি। এখন 12টা 5 মতো বেজে গেছে। এতক্ষণ ধরে ম্যাগিকে খাওয়ালাম, তাও এতটা মতো পড়ে আছে মাংস, বাট মেজর পোর্শনটাই খেয়ে নিয়েছে, জলও খেয়ে নিয়েছে। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে আমার মেয়ে, আর ওই টেবিলের ওপর 3টে টয় রয়েছে, ওটা সোহিনী দিয়ে গেছে। পরে তোমাদের কালকে মানে নেক্সট ব্লগটায় আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ও কি দিয়েছে। তো ওই টয় 2-3টে ওর এখন ভীষণ প্রিয়, ওই নিয়ে ঘোরে। 3টে তো আর মুখে নিয়ে যেতে পারে না, বেশ এত মতো পড়ে যায়। আমি এই বয়ে নিয়ে যাই, ও যেখানে যায় ওর সঙ্গে থাকে। তো তোমাদের একবার ভালো করে ওকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তো তোমরা আবার বলবে ম্যাগিকে ভালো করে দেখতে পেলাম না। এই যে ম্যাগিকে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে মহিলা খেয়ে দিয়ে বসে আছে হাসি মুখে। তো দেখিয়ে দিয়েছি,
এখন 12টা 5 থেকে অ্যাটলিস্ট 1টা 10-15 অবধি আমি একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে বসছি, আর কিছু দেখানোরও নেই। তোমাদের আজকে প্রশ্ন উত্তরগুলো দেবো বলেই মানে এক্সক্লুসিভ রেখেছিলাম এই ভিডিওটা। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার পরের ব্লগে দেখা হচ্ছে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।